নমস্কার, আমি মিমি। আর আপনারা দেখছেন নিউজফুল বাংলা স্পটলাইট। নিউজফুল বাংলা স্পটলাইটে আজকে যিনি আমাদের অতিথি, তাকে আপনারা প্রত্যেকে চেনেন এবং পার্টিকুলারলি নিউ টাউনবাসী তাকে হয়তো কোনোদিনই ভুলবেন না এবং ভোলার কথাও না। কারণ আমরা বলতে পারি নিউ টাউনে তার যে কর্মকাণ্ড, তার কিন্তু জয় জয়কার সব জায়গায়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমাদের অতিথি রিটায়ার্ড আইএস শ্রী দেবাশিস সেন। নমস্কার দেবাশিস দা, আপনাকে নিউজফুল বাংলায় স্বাগত। সবাইকে জানাই শুভেচ্ছা। খুব ভালো লাগছে এখানে এসে, এবং নিউজফুল বাংলার সমস্ত দর্শকদের বলি আপনারা সব ভালো থাকবেন। দাদা, আমার প্রথম আপনাকে জিজ্ঞাসা, এই যে নিউ টাউনের রাস্তা দিয়ে আমরা আসি, আমরা বলতে পারি আজকে আমাদের নিউ টাউন কলকাতার গর্ব। আমরা যদি মনে করি সত্যিই কলকাতা বিদেশের কিছু অংশ নিতে পেরেছে, তার সূত্রপাত বোধহয় নিউ টাউন। সুন্দর রাস্তাঘাট, সুন্দর সাজানো। যখন আজকে আমরা আমাদের এই অফিসটাও নিউ টাউনেই, আমরা যখন আসি চারিপাশ দিয়ে, তখন কোথাও মনে মনে খুব আনন্দ হয় এবং সবসময় মনে হয় যে আপনি হয়তো না থাকলে আমরা জানি না নিউ টাউনটাকে এভাবে পেতাম কিনা। মানে নিউ টাউনকে এইভাবে সুন্দর করে গড়ার বা এর পেছনে আপনার যে অক্লান্ত পরিশ্রম, একটু বলুন। মানে নিউ টাউনকে মনের মতো কি করে গড়লেন? খুব ভালো লাগলো যে আপনি নিউ টাউনের সম্বন্ধে বলছেন, ভালো লাগছে। কারণ এটা আমার কাছে অনেকটা আমার শিশুর মতো। একেবারে যখন 2001 সালে এমডি হয়ে এখানে হিডকোতে জয়েন করি, এখানে ধুধু করছে মাঠ জেসিবি দিয়ে। আমি এই এখন যেটাকে ফার্স্ট ইন্টারসেকশন বলে, যেখানে বাস স্ট্যান্ড আছে, সেই অবধি আসতে আমার পা অবধি কাদায় ডুবে যেত। সেই রকম একটা ধুধু প্রান্তর থেকে আজকে 1 লক্ষর মতো মানুষ বাস করছে। আপনার মতো মানুষ এখানে থাকছেন। এখানে নিউজ পোলের অফিস হয়েছে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি কিন্তু ভীষণভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। কারণ আমাকে দীর্ঘদিন এখানে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছি বলেই না এটা করতে পেরেছি। অবশ্যই। কিন্তু করেছি যখন সুযোগ দিয়েছেন তেনারা। আমি দুটো ক্ষেপে 2001 থেকে 3 এবং পরে 2011 থেকে দুটো ক্ষেপে মোট 14 বছর, প্রায় 1.5 দশক ধরে আমি এখানে ছিলাম। এই যে সুযোগ পাওয়াটা একটা বিরাট বড়। কিন্তু সেই সুযোগকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ ডিজাইনার, দুনিয়ার শ্রেষ্ঠ আর্কিটেক্ট, দুনিয়ার শ্রেষ্ঠ ইনস্টিটিউশন লাইক আইআইটি, এদের সবার সাহায্য নিয়ে যতটা আধুনিক এবং ভালো করা যায় সেইটা চেষ্টা করেছি। এবং যেটা বলবো, বেস্ট ডিজাইনার, বেস্ট আর্কিটেক্ট, বেস্ট স্মার্ট সিটি এবং বেস্ট প্রজেক্টস আমরা যে এনেছি সেটা করতে পেরেছি, এবং এখন সেটা মানুষের জয় করছেন। ভীষণ ভালো লাগে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করব। আপনার যে এই শৈল্পিক সত্তাটা, এটা কি আপনার ছোটবেলা থেকেই? কারণ আপনার কাছে নিউ টাউন আমরা যা শুনে বুঝতে পারছি একটা ক্যানভাসের মতো ছিল, সাদা। তাতে আপনি এই সুন্দর পেন্টিং করে এই সিটিটাকে, যেরকম আমাদের বাচ্চারা হাতে রং তুলি পেলে সুন্দর সুন্দর বাড়ি গাছপালা রং করে, সেরকম ভাবে নিউ টাউনটাকে এইভাবে সাজিয়েছেন। তো এই শৈল্পিক সত্তাটা কি আপনার একদম বাল্যকাল থেকেই আপনার মধ্যে? ভীষণ ভালো বলেছেন, যে একেবারে ঠিক কথা। আমি ছোটবেলা থেকেই খুব শিল্প ভালোবাসি। যদি আঁকতে আমি মোটেই পারতাম না, আঁকা আমার হাতে আসে না, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ আর্ট লাইব্রেরি, স্কাল্পচার সব দেখেছি। এই জন্য প্রথমত বলি আঁকার আগে, যে শহরে শিল্পের একটা সম্ভার করা। আমি সম্প্রতি শিলিগুড়িতে ইন্সপিরিয়া বলে একটি কলেজ আছে, ওরা আমাকে ডেকেছিল গেস্ট লেকচারার হিসেবে, এবং সেখানে ছাত্রছাত্রীদের 1 ঘন্টা ধরে স্লাইড দিয়ে আমি বোঝাই যে আরবান আর্ট ব্যাপারটা কি, শহরের মধ্যে আর্ট, শিল্প, স্থাপত্য এর গুরুত্বটা কি। হ্যাঁ, আঁকাও আছে। আপনি যেটা বললেন, আমার মনে পড়ে সায়ন হচ্ছে গুগল ডুডল, হয় না, আমরা সার্চ করলে একটা গুগল ডুডল পাই, ওর আঁকাটা ওখানে স্থান পেয়েছিল। আমি ওকে পরে জিজ্ঞেস করেছিলাম, অনেক টাকাও পেয়েছিল। কিন্তু যাই হোক, তারপরে সায়নের সঙ্গে যোগাযোগ করে প্রচুর জায়গা আমাদের বিশ্ববাংলা গেটের তলায় যে আন্ডারপাস আছে তার উপর আঁকা, এবং বিভিন্ন ওয়াল গ্রাফিটি, যেটা বাংলার ট্যুরিজমকে একটা থিম ছিল, বাংলার নিউ টাউনের একটা থিম ছিল, সেটাকে একটা কার্টুন আকার দিয়ে ভীষণ চমৎকারভাবে তোলা হয়েছে। নিউ টাউনেই থাকেন রূপচাঁদ কুণ্ডু, মুনবিমের পাশে ওখানে থাকেন, এবং তাকে দিয়ে অসংখ্য আমরা স্থাপত্য করেছি। নিউ টাউনেই আছে
আর্ট শেখার শুভপ্রসন্ন মশাইয়ের, তাঁর প্রচুর শিল্পকীর্তি মোড়ে মোড়ে দেখা যায়। প্যাঁচার মোড়ের প্যাঁচা, তার মধ্যে প্যাঁচার মোড়ের প্যাঁচা, পার্থ দাস বলে একজন বিখ্যাত আর্কিটেক্ট, ওটার একটা ভারী মজার গল্প আছে, যে অনেকেই জানেন না এখন, যে গোড়ায় বাস চালু হয়েছে, কোন স্টপে নামবো কেউ জানতো না, ওখানটা তো কিছু নেই বসাতে, একদিকে ইকো পার্ক আবার অনেক বড়, অন্যদিকে ফাঁকা, তো ওখানটা কি করে বোঝাবো? তখন পার্থ দাস আমাদের বললেন ওখানে একটা বড় লক্ষ্মীর প্যাঁচা টাইপের দিয়ে দিন, কেন? ওখানে ফিনান্সিয়াল হাব হচ্ছে। এবং সেই জন্য সেই যে প্যাঁচা বসানো হলো একজোড়া সাদা, প্রায় 6 ফুট, মানুষের চেয়েও হাইট, সেই থেকে ওটাকে আজও নাম প্যাঁচা মোড়ই হয়ে গেল, বাস স্ট্যান্ডের উপর প্যাঁচা মোড় লেখা। এই যে ছোট ছোট জিনিসগুলো, আমার মনে হয় নিউ টাউনের মধ্যে এই যে প্রাণ আনা, সত্যিই কিন্তু যে উনি যে একটা ওনার শৈল্পিক সত্তা, এবং আমরা বলি না যে আমরা যখন হয়তো মূর্তি তৈরি করি তার একটা প্রাণ প্রতিষ্ঠারও ব্যাপার থাকে, সেরকম এই নিউ টাউনের মধ্যে কিন্তু সেই প্রাণ প্রতিষ্ঠা দাদা করে দিয়েছেন। এবং আজকে যারা প্রত্যেকটি মানুষ যারা নিউ টাউনে বাস করে, যারা নিউ টাউনে তাদের অফিস হতে পারে বা তাদের ফ্ল্যাট হতে পারে বা তারা বাড়ি নিয়েছে, প্রত্যেকে কিন্তু একবার না একবার সারাদিনে অন্তত দেবাশিস বাবুর নাম করেনি। যখনই তারা রাস্তা দিয়ে যান, কোনো একটা ভালো কিছু দেখতে পান নিউ টাউনে, তারা বলেন আমাদের নিউ টাউনে কিন্তু দেবাশিস বাবু এটা করে দিয়ে গেছে। এটা সত্যি আপনার কৃতিত্ব, আমরা সত্যি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো এত সুন্দর একটা গ্রিন ক্যালকাটা, গ্রিন নিউ টাউন আমাদের প্রত্যেককে উপহার দেওয়ার জন্য। এই গ্রিনের কথা যখন বললেন, দুটো কথা প্রথমে বলি আর্টের ব্যাপারে। আরেকটা কিন্তু আর্ট আমাদের খুব সুন্দর এই সেকেন্ড রোটারির পরেই রাখা আছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নিজের হাতে আঁকা আর্ট। ওটা খুব বড় করে এখানে স্লাইড দিয়ে একটা প্যালেট করে দেওয়া আছে। তারপরে আরো অনেকে এসছে, আমরা স্কাল্পচার ওয়ার্কশপ করেছি, আর্ট ওয়ার্কশপ করেছি, বিভিন্ন প্রথিতযশা আর্টিস্টরা এখানে করেছেন। এবং আমরা পার্কগুলোকে, আপনি গ্রিনের কথা বললেন, ইকো পার্ক তো এত সুন্দর স্টেজে স্টেজে আমরা করেছি। সেখানে সপ্তম আশ্চর্য, 7 ওয়ান্ডার্স আছে, আরো অনেক কিছু আছে, মোস্ট পপুলার। কিন্তু তাছাড়াও বিভিন্ন শিল্প দিয়ে আমরা আর্ট করেছি। অপুর সংসার একটা আর্ট আছে, প্রফেসর শঙ্কু পার্ক একটা আছে, ধামসা কিচেনের বাইরে একটা ট্রাইবাল আর্ট আছে, ধামসা কিচেনের বাইরে। এরকম ভাবে দিকে দিকে আমরা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। কি সবুজ করার সময়ও আমরা একটা জায়গায় বাঁশের বাগান দিয়ে আমরা অক্সিজেন ওয়াক করেছি। মানে কি, বাঁশ গাছ নাকি 30% বেশি অক্সিজেন দেয় অন্য গাছের তুলনায়। সুতরাং সেইখান দিয়ে লাগিয়ে, এই বিডি ব্লকের কাছে, সেখান দিয়ে হাঁটলে, সকালে মর্নিং ওয়াক করলে আরো ভালো হবে স্বাস্থ্য। এই ছিল আইডিয়া। তো বিভিন্ন মানুষকে জড়িয়ে তাদের কাছে উদ্ভাবনী শক্তি দিয়ে, জানেন কোভিডের সময় আমরা বললাম একটা গ্রিন ভার্জ নিয়ে কি করা যায়, তো একদল ডাক্তার এলেন, এখানেই থাকে, তারা নিজেরা একটা অ্যাসোসিয়েশন করে বললেন আমরা ইমিউনিটি পার্ক করব। ইমিউনিটি পার্ক মানে তখনকার দিনে হতো না, সে কোভিড থেকে বাঁচার জন্য হর্তকি দিয়ে হলুদ টলুদ দিয়ে একটা একটা কিছু খেলে একটা রেজিস্ট্যান্স হবে, সেই গাছগুলো সব পোতা হলো। এবং সেখান থেকে আইডিয়াটা ছিল, সেখান থেকে নিয়ে পরে সবার স্বাস্থ্য ভালো করার জন্য চেষ্টা করা হবে। এবং একটা হার্বাল, আমার মনে হয় একটা আয়ুর্বেদিক পার্কও আছে নিউ টাউনের ভেতরে, যারা বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধির গাছ কিন্তু তার মধ্যে আমি দেখেছি সাজানো আছে। একদমই তাই। ইকো পার্কের মধ্যে একটা অংশ আছে 3 একরের জায়গায়, যেখানে আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট ওটার পরিচর্যা করে, এবং স্টুডেন্টরা আসে পড়তে, এবং দর্শনার্থীরা বিভিন্ন গাছ, আমরা যেমন বলে যে আজকাল সিনেমায় প্রায় বলে ব্রাহ্মী শাক খাও ইত্যাদি, দেখতে কিরকম হয় তো কেউই জানে না শহরের লোক। ইনফ্যাক্ট ওখানে আমরা ধানও ফলাই, জানেন শহরের লোকরা আজকাল বলে চাল কোথায় পাওয়া যায়, বাচ্চারা বলে তো সুপার মার্কেটে পাওয়া যায়। তাই আমরা ধানও করি, চাষ করি, যাতে করে নেচারের সঙ্গে বিশেষত বর্তমান প্রজন্মকে পরিচয় করা যায়। নিউ টাউন নিয়ে যতই কথা বলবো আমার মনে হয় শেষ হবে না। তবে তার মধ্যে আরেকটি নিউ টাউনের সত্যি দাদার অনুপ্রেরণাতে, এবং অবশ্যই আমাদের রাজ্য সরকারেরও অনুপ্রেরণায় সব থেকে অসাধারণ একটি জায়গা হলো স্নেহদিয়া, যে জায়গাটা গেলে মনটা ভরে যায়। কারণ আমি প্রত্যেক বছর স্নেহদিয়া দুর্গাপুজোটা অবশ্যই যাই, এবং গেলে ওখানে যারা বৃদ্ধা মানুষ আছেন, তাদের হয়তো সন্তানরা বিদেশে বসে আছেন, আসতে পারছেন না, স্নেহদিয়া গেলে মনে হয় যে দিস ইজ নট দ্য এন্ড টু লাইফ, দিস ইজ দ্য বিগিনিং। আপনি স্নেহদিয়া সম্বন্ধে আমাদের কিছু যদি। খুব সুন্দর কথা বলেছেন। আমরা গোড়া থেকেই
নিউ টাউনকে ইনক্লুসিভ সিটি করতে চেয়েছি। ইনক্লুসিভ মানে কি, সবার জন্য, যারা অতটা সামর্থ্য নেই তাদের জন্য EWS হাউজিং, বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক, যারা ভালো শুনতে পায় না বা দেখতে পায় না তাদের জন্য সেন্সরি পার্ক। কিন্তু আমি দেখলাম এসেই যে এতগুলো চিলড্রেন্স পার্ক মাস্টার প্ল্যানে আছে, কিন্তু বয়স্কদের জন্য কিচ্ছু নেই। তো সেই জন্য প্রথমত স্বপ্ন ভুল করলাম, সেটা হচ্ছে একটা ক্লাবের মতো বয়স্কদের জন্য। তারপর ওটা এত পপুলার হলো যে তারপর ঠিক তার উল্টো দিকে আমার মনে হলো থাকার ব্যবস্থাটাও যদি করা যায় তাহলে ক্লাবের পাশেই থাকা যাবে। তখন আমরা স্নেহদীঘাটা করলাম, এবং সেটা আমাদের প্ল্যানটাই ছিল যে এটা স্বয়ংসম্পূর্ণ হবে, সরকারের অনুদানের উপর নির্ভর করবে না, একদম 3 স্টার হোটেলের স্ট্যান্ডার্ডের হবে, এয়ার কন্ডিশন, ওয়াইফাই, ঘরে ঘরে টিভি, নিজে মশা টোশা 4 বেলা খাওয়া সব দেওয়া হবে, এবং তার জন্য যা প্রকৃত খরচ হবে সেটা রিকভার করা হবে। আজকে আমার একটু ভয় ছিল, 213 জন ব্যক্তি থাকবে, একটা রুম আছে, কিছু সিঙ্গেল কিছু ডাবল, ভর্তি হবে তো? আজকে সেখানে 6 মাসের ওয়েটিং লিস্ট। এটা আমিও জানি, কারণ আমার বন্ধু যারা বিদেশে থাকে তারা আমাকে রেগুলারলি জিজ্ঞেস করে, একটু স্নেহদিয়া সম্বন্ধে খোঁজ করে দিতে পারবি, আমার বাবা মাকে রাখবো। আর নিউ টাউন সম্বন্ধে সব থেকে বড় কথা, এত সুন্দর একটা সেলফ সাস্টেইন এখন বলতে পারো সিটি হয়ে গিয়েছে, এখানে কিছু বাকি নেই, হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু। দাদা, শুধু নিউ টাউন নিয়ে বলবো না, আরেকটা কথা বলবো, বাঙালি IAS সত্যি এটা খুব গর্বের বিষয়, কারণ আজকের প্রজন্মর মধ্যে আমরা কিন্তু বাঙালিদের মধ্যে IAS IPS অনেক কমে গিয়েছে। 1985 সালে দাদা IAS করেছেন। জিজ্ঞেস করবো কেমন অভিজ্ঞতা ছিল? প্রেসিডেন্সি কলেজ থেকে উনি পাস আউট করেছেন এবং তারপরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বাঙালি হিসাবে জয়েন করেন। কেমন লাগতো দাদা? একটা অসাধারণ ট্রান্সফরমেশন। এই কিছুদিন আগে, এই বছরের এপ্রিল মাসেই আমরা LBSNA অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসুরি, যেখানে আমাদের জয়েন করতে হয়, যেখানে আমাদের প্রশিক্ষণ হয়, সেখানে আমাদের 40 বছরের রিউনিয়ন হলো। 85, 2025, 40 বছর। সারা ভারতবর্ষ থেকে আমরা সবাই জড়া হলো, এবং এই একটি কাঠের বাড়ি, অনেক পরিবর্তন হয়েছে, হবেই 40 বছরে। একটা কাঠের সাদা একতলা বাড়ি, সেখানে গিয়ে আমরা আমাদের জয়েনিং রিপোর্ট সাবমিট করেছিলাম। আমরা স্টুডেন্ট থেকে অফিসার হলাম, আমরা প্রত্যেকে ওর সামনে সেলফি তুলেছি। সেই দিনটির কথা মনে রেখেছি, যেদিন স্টুডেন্ট থেকে অফিসার হলাম। এক অসাধারণ অভিজ্ঞতা, ঘোড়াচড়া থেকে আরম্ভ করে, যোগা থেকে আরম্ভ করে, পড়াশোনা থেকে আরম্ভ করে, একটা ভারী আনন্দে কেটেছিল আমাদের। সেটা ছেড়ে দিচ্ছি, কিন্তু যখন অ্যাকচুয়ালি চাকরিতে ঢুকলাম, আমার প্রথম পোস্টিং ছিল জলপাইগুড়িতে। সেখানে আমি ছিলাম প্রেসিডেন্সির কাঁধে কুর্তা পরে, একটা ব্যাগ, ঝোলা ব্যাগ নিয়ে, অনেক সময় চপ্পল পরে ঘুরে বেড়াও। কিন্তু তারপর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোর সামনে পুলিশ দাঁড়িয়ে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ট্রেনিং অফিসার, হ্যাঁ, SP DM সবাই মিলে এসে সেখানে ঢোকার কথাই তো ভাবতে পারি না। তো সেখানে ঢুকে, যেমন একটা ছোট্ট ঘটনার কথা আমার মনে আছে, যে একটা মিটিং হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নিয়ে কমিশনার মিটিং করছেন। তো আমি জুনিয়র মোস্ট অফিসার ট্রেনি হিসেবে আমিও ছিলাম, আমার ট্রেনিংয়ের পার্ট হিসেবে। তো আমি একটা অন্য জেলার ডিএমকে হাত বাড়িয়েছি করমর্দন করার জন্য। দেখি তিনি আর কিছু করছেন না, হাত বাড়াচ্ছেন না। তখন আমার ডিএম, যিনি ট্রেনিং ডিএম জলপাইগুড়ি, তিনি বললেন, ও হে শোনো, কিছুই তো শিখলে না দেখছি, তোমার চেয়ে যে সিনিয়র তার কাছে কখনো তুমি হাত বাড়াতে পারো না, তিনি যদি হাত বাড়িয়ে দেন তুমি হাতটা গ্রহণ করবে। হাত করমর্দন হয় সমকক্ষের মধ্যে। এইসব আদব কথা তো আমরা জানতুমই না। আমাদের IAS ট্রেনিংয়ে কী করে খেতে হয়, কাঁটা চামচ কী করে ধরতে হয়, সেটা শিখিয়েছে। এবং আমার মনে আছে, যখন আমরা ট্রেনিংয়ের সময় কলকাতায় এসেছিলাম জলপাইগুড়ি থেকে, আমাদের সমস্ত ব্যাচের ছেলেমেয়েরা ছিল। সে রাজ্যপাল তখন নুরুল হাসান, এই মোটা নুরুল হাসান, যেমন বিদ্বান ছিলেন তেমনি মোটা ছিলেন, ওনার জন্য স্পেশাল চেয়ার রাখা থাকতো, এবং তিনি খাওয়াতে খুব ভালোবাসতেন। সে আমরা বসে কোনোদিন রাজভবনে ঢুকিনি, আশেপাশ দিয়ে গুড়গুড় করেছি ইডেন গার্ডেনে যাওয়ার আগে, খেলা দেখার আগে। সেখানে ঢুকে সেই ঝকঝকে ব্যানকুয়েট হলে নুরুল হাসান গভর্নরের সঙ্গে একসঙ্গে বিরিয়ানি খাওয়া, এই অভিজ্ঞতাও অসাধারণ। দাদার থেকে শুনে নিলাম
দাদার আইএএস জীবনের অনেক অভিজ্ঞতা, তারপরেও জিজ্ঞেস করবো দাদা, যখন এই সরকারের সাথে কাজ করেছেন, সরকার বদলও দেখেছেন, একটা সরকার থেকে আরেকটা সরকার এসছে, কোন রকম অসুবিধা ফেস করতে হয়েছে? না, আমাদের কোনো অসুবিধা ফেস করতে হয়নি। ইনফ্যাক্ট আমাদের ঢোকাতেই, যখন আমরা মুসুরিতে ঢুকি, আমাদের একটা প্রথম কাজ করা নয় যে আমাদের একটা শপথ বাক্য পালন করতে হয় সবাইকে, যে কনস্টিটিউশন মেনে চলবো, রুল মেনে চলবো ইত্যাদি। এবং রুল মেনে চললে আমরা দুপক্ষকেই দেখেছি, তারা কিন্তু আমাদের কথা মন দিয়ে শুনতেন, এখনো শোনেন, এবং তারপর ডিসিশন যা হয় ডিসিশন ঠিক মতো যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, কখনো কোনো অসুবিধা হয়। এখনের প্রজন্ম বাঙালি যারা ছেলে মেয়ে, যারা আইএস বা আপনার আইপিএস বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের কি উপদেশ দেবেন আপনি? এইটা নিয়ে আজকাল কিন্তু অনেক কিছু, জগৎটা পাল্টে গেছে। আমরা সে কবে ঢুকেছি 85 সালে, আর এখন 25 সাল, এবং সেখানে যেরকম প্রযুক্তি বেড়েছে সেরকম টিচিং বেড়েছে। ইনফ্যাক্ট আপনাকে বলতে পারি যে আমি এখন ইউপিএসসিতে পরীক্ষা দিয়েছে, টাইফাই বেঁধে আমরা গিয়েছিলাম। অনেক 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 পরে যখন সিনিয়র হয়ে গেছে, তখন আমি ইউপিএসসির মেম্বার হয়ে আবার ইন্টারভিউ বোর্ডে দেখেছি কীরকম প্রস্তুত হয়ে ক্যান্ডিডেটরা আজকাল আসে। তাই আমি কোনো টিউশন নিইনি, কোনো পড়ার নিইনি, ওই কলেজ স্ট্রিটে গিয়ে কী ধরনের কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন পেপার জোগাড় করে ধাঁচটা বুঝে নিয়ে নিজেরাই সেলফ স্টাডি করেছি। কিন্তু এখন আমার মনে হয় এত প্রফেশনাল স্টাডিজ ইত্যাদি করছে, একেবারে এককভাবে কম্পিট করা খুব মুশকিল। এবং কেউ কেউ আজকাল বলছেন এত মানুষের ক্রেজ আইএস আইপিএস আইএফএস হওয়ার জন্য, এবং 3-4 বছর ধরে পরীক্ষা দেওয়া যায়, ছেলেমেয়েরা ঘাড় গুঁজে, সে মুখার্জিনগরে যদি দিল্লিতে যান, অন্য জায়গায় যদি যান, ক্রেজ করে সে 4-5 বছর করে পড়ছে, কিন্তু সাকসেস রেট দেখুন 0.2% অবধি। তার মানে 99.8% তো মানে কিছু পাচ্ছে না। তাদের যে 4টে বছর ধরে প্রিপারেশনে কি বলবো নষ্টই হলো, কারণ যা পড়তে হয় ওটা তো চাকরি জীবনে লাগে না, তারা যখন অন্য কোনো প্রফেশনে যোগ দিচ্ছে। তো এইটা একটু ভাবনার বিষয় যে এত ক্রেজ রাখা বা এতগুলো অ্যাটেম্প্ট দেওয়া ঠিক কিনা, আজকাল এই নিয়ে ভাবনা হচ্ছে। তবে আমি বলবো যে একবার প্রত্যেক স্টুডেন্টকে অন্তত ট্রাই করা উচিত, যে এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সবসময় বলি যে যদি চাকরি করতে হয়, যদি আপনি গবেষণা করেন, যদি চাঁদে যেতে চান, এই টাইপের অ্যাম্বিশন যদি থাকে, বা ডাক্তার হতে চান, যদিও ডাক্তারদের মধ্যেও অনেকে আইএস হন, ইঞ্জিনিয়াররাও হন, তাহলে একবার আইএস বা আইপিএস হওয়া উচিত। কারণ হচ্ছে এত অভিজ্ঞতা হয়। আমি কখনো কৃষি দেখছি, কখনো চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করছি, কখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম হিসেবে হেলিকপ্টার করে উড়ে বন্যা পরিদর্শন করছি, কখনো নিউ টাউনের মধ্যে কাজ করছি, কখনো আরবান ডেভেলপমেন্টে কাজ করছি, কখনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফিসক্যাল ডেফিসিট নিয়ে কাজ করছি। এই যে বিরল অভিজ্ঞতা মানুষের জীবনে, আমার তো মনে হয় অভিজ্ঞতা সঞ্চয়ের মতো ভালো জিনিস নেই। অবশ্যই, মানে ওয়ার্ক পেরিফেরিটা খুব বড়। ওয়ার্ক পেরিফেরিটা খুব বড়, শুধু বড় বললে ভুল হবে। আমি বলছি যে ধরুন বিড়লা নিশ্চয়ই খুব বড় লোক, কিন্তু তার সারা জীবন উনি পাটের কলই চালিয়ে গেলেন। মানে অনেক বিড়লা আছে, আমি কারো নাম করে কিছু বলছি না, কিন্তু ভেরিয়েশনটা কোথায়? আপনি তো চিরকাল একই কাজ করে গেলেন, কিন্তু পৃথিবীতে এত ধরনের প্রফেশন, এত ধরনের মানুষ, তাদের সঙ্গে পরিচিত হওয়া। আমি খুব অল্প দিন পাওয়ার ডিপার্টমেন্টে ছিলাম, ফিশারি ডিপার্টমেন্ট ছিলাম, ওদের এক একটা জগৎ। যে অর্নামেন্টাল ফিশ, আমরা তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, ফিশারি ডিপার্টমেন্টে ভাবলাম যে এই সম্বন্ধে বোঝা যাবে। ওমা, দেখছি নতুন নতুন জিনিস, তখন থেকেই হচ্ছে ইলিশ কি চাষ করা যায় বা পুকুরে কেন করা যায় না, অর্নামেন্টাল ফিশ দিয়ে কী করে জীবিকা নির্বাহ করছে কত মানুষ। দুর্দান্ত অভিজ্ঞতা সব, মানে একটা বিশাল ওয়ার্ক পেরিফেরি, এবং তার সাথে একটা কিন্তু প্রচুর প্রচুর অভিজ্ঞতা, প্রচুর বিষয় অভিজ্ঞতা, এবং সব থেকে বড় কথা একটা থ্রিল কাজের। there is no monotony in this work। একেবারে কোনো মনোটনি নেই, এবং প্রচুর কাজ করার সুযোগ আছে। দাদা, কারেন্টলি
আপনি আপনার কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন অফিসিয়ালি, আমি বলবো, কারণ আপনার মতন মানুষ আমার মনে হয় না কর্মবিরতি কোনোদিনও নেবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন একটা সাবজেক্ট যেটা আমার মনে হয় স্কুল লেভেল থেকে শুরু করানো হচ্ছে পড়ানো, বা আমরা বুঝতে পারছি যে এটা এখন আমাদের এই প্রজন্মের কারেন্ট নিড। এআই সম্বন্ধে আপনি কি বলেন? একেবারে মাত্র 3 বছর হয়নি, 2.5 বছরের শিশু, মানে নভেম্বর 22-তে চ্যাট জিপিটি পৃথিবীতে, তখন থেকে কিন্তু মানুষ অত জানতে থাকলো। থিওরিটিক্যালি অনেক আগে এআই এসছে, কিন্তু এই যে একটা উন্মাদনা, এই যে এত কিছু করে ফেলছে, লিখে ফেলছে, এঁকে ফেলছে, ভিডিও বানিয়ে ফেলছে, এই যে একটা অসাধারণ একটা ঢেউ আসছে। মুস্তাফা সুলেমান বলেছেন, ইটস এ ওয়েভ দ্যাট ইজ কামিং, সবাইকে গ্রাস করে ফেলছে। কত জায়গায় যে প্রবলেম হচ্ছে এবং সুযোগ হচ্ছে, এটা ভাবার কথা। আমরা অতীতে একবার কম্পিউটারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছি এবং বাংলা চিরকাল পিছিয়ে গেছে। ওই যে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ একবার এগিয়ে গেল, আমরা কিন্তু পিছিয়ে গেলাম। কিন্তু এখন এআইটা সবে এসছে। আপনি আজকেও যদি শুরু করেন এআই ব্যবহার করতে, বড় জোর 2 বছর দেরিতে শুরু করেছেন, এর বেশি কিছু না। তো সেই জন্য আমি একটা খুবই চেষ্টা করছি বিভিন্ন ফিল্ডে এআই এর প্রয়োগ কি করে হতে পারে। যেমন কালকেই আমি একটা টাইয়ের ওয়ার্কশপে গিয়েছিলাম, তো সেখানে আমি যেটা প্রস্তাবনা করলাম যে আজকাল সিভি, মানে চাকরির জন্য তো আবেদন করতে হয়, তো আবেদন লিখতে হয়, কারিকুলাম ভাইটে লিখতে হয়, নিজের সম্বন্ধে লিখতে হয়, সেটাও এআই আপনাকে শিখিয়ে দেবে। এবং সেইভাবে না লিখলে আপনি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। কেন বলুন তো? কারণ যে দেখবে প্রাথমিক স্তরে সেটাও একটা এআই ইঙ্গিত, সেরকম তার মতো করে লিখতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে। তারপরে ইন্টারভিউ দেবো, তার জন্য আজকাল এআই এর কত যন্ত্র বেরিয়ে গেছে। মানে সেখানে গিয়ে আপনি বলো তুমি ফেল, তোমাকে নিলাম না, আসলে সবটাই এআই করছে। এই সব যে নতুন নতুন টেকনিক চলে আসছে, এইগুলো যে না ধরতে পারবে, আমার বক্তব্য ছিল যে বিশেষত গ্রামাঞ্চলে 65% মানুষ গ্রামে থাকে না। 50% যদি মানে ইয়াং জেনারেশন হয়, তাহলে আপনি ধরে নিন, এবং যে জবলেসনেস গ্রামে আছে, গ্রামে কেন শহরে, তারাই নতুন টেকনিকগুলো যে আগে রপ্ত করে নেবে, সেই কিন্তু ভালো ভালো চাকরিগুলো পেয়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তা কিন্তু প্রত্যেক পদে, কিন্তু অনেকে আবার এটা ভয় পেয়ে পিছিয়ে পড়ছে যে হয়তো এআই আসলে তাদের স্কারসিটি অফ জব বা চাকরির কোনো রকম অসুবিধা হবে, কারণ এআই হয়তো সমস্ত কাজ করে দিচ্ছে যেগুলো তারা হয়তো নিজেরা করতো, বা একটা অফিসে কোনো একটা পার্টিকুলার স্টাফের কাজ বা 4 জন স্টাফের কাজ একা এআই করলে এতে হয়তো টাকা পয়সারও সাশ্রয় হচ্ছে। মানুষ হয়তো এই ভয়ে কিছু মানুষ পিছিয়ে পড়ছে, কিন্তু আপনিও যেটা ফিল করেন বা আমরাও যেটা ফিল করছি যে এআই কিন্তু ইজ দ্য নেক্সট ফেজ অফ লাইফ। আর বাঙালি যদি এআই নিয়ে এখন গবেষণা করে বা এআই নিয়ে পড়াশোনা করে, তাহলে বাঙালিকে আটকানো কিন্তু খুব মুশকিল সারা পৃথিবীতে। একেবারে একেবারে ভীষণ ভালো। আমাদের বাঙালির যে মনস্তত্ত্ব, বাঙালি ওই রোদে গিয়ে কোদাল টানতে খুব একটা আজকালকার ছেলেমেয়েরা তো করেই না। ঠান্ডা ঘরে বসে মাথা বুদ্ধির কাজ করে এআইকে কিন্তু চালনা করতে হয়। এআই এর একটা হ্যালুসিনেশন বলে একটা জিনিস হয়, আপনি কখনোই ফুললি ট্রাস্ট করতে পারবেন না। এআই যে রেজাল্টটা দিচ্ছে, সেটা যদি আপনি আপনার নিউজ চ্যানেলে চালিয়ে দেন বা আপনার নিউজ পেপারে ছাপিয়ে দেন, পরের দিন ত্রাহিক হবে, অলরেডি হয়েছে। অনেক রকম বড় বড় সেলিব্রিটি নাম সম্বন্ধে উল্টোপাল্টা বলে দিয়েছে। তো সেটা সবসময় একজনকে দেখতে হবে। এবং আজকাল যেটা খুব ট্রেন্ড উঠেছে যে এআই কম্প্যানিয়ন, এবং আপনার একজন সঙ্গী থাকবে, যে একটা বন্ধুত্ব বলে, ইমোশনাল সাপোর্ট দেবে। হারারি বলছেন অ্যাটেনশন ইকোনমি থেকে এখন আমরা ইন্টিমেসি ইকোনমিতে চলে যাচ্ছি। মানেটা কি? এই যে ফেসবুক, গুগল আছে না, এইগুলো কি করে আমাদের অ্যাটেনশন চায়, যাতে আমরা অ্যাটেনশন পেলে ওরা বিজ্ঞাপন পাবে, বিজ্ঞাপন পেলে পয়সায় লাভবান। এখন বলছে এআই কম্প্যানিয়ন একেবারে আপনার চরম প্রিয় বন্ধু বা বান্ধবীর মতো হবে, আপনার মনের ভেতর ঢুকে যাবে, আপনি তার উপর থাকবেন। আমার ভীষণ মনে পড়ে হার বলে একটা ফিল্ম, একটু পুরনো, 2013। সেখানে একটি ব্যক্তি তার অ্যাকচুয়াল স্ত্রীকে ত্যাগ করে সে এআই এর একজনের সঙ্গে প্রেমে পড়ে। আলটিমেটলি সে ত্যাগ করে বলে যে তুমি ভীষণ আনইন্টারেস্টিং, এই বলে সেটা ছেড়ে দিন।
কিন্তু ইউ বিকাম টোটালি ডিপেন্ডেন্ট অন কম্প্যানিয়ন। এবং এরাই কিন্তু তারপর আপনাকে আপনার বিশেষ বিশ্বস্ত বন্ধু যদি বলে যে এই গ্লাসটি আপনি কিনুন এই ব্র্যান্ডে, কোনো একটা সূক্ষ্ম মুহূর্তে বা কারেক্ট মুহূর্তে, এটাই কিন্তু এখন মার্কেটিংয়ের একদম জায়গায় চলে আসে। আমার মনে হয় আমরা একটা এরকম হিন্দি চলচ্চিত্র দেখেছিলাম, যেটা সাউথ থেকে আসা হয়েছিল, রজনীকান্তের রোবটের ওপর একটি মুভি ছিল, যেখানে রজনীকান্ত এবং ঐশ্বর্য রায় রজনীকান্তের একটি রোবট ফর্ম ছিল, যেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে। সুতরাং আমরা এক্সপেক্ট করতেও পারি যে ভবিষ্যতে হয়তো এই এআই কম্প্যানিয়নশিপ মানুষের কাছে অনেক অনেক, আমার মনে হয় মানুষের একাকিত্ব কাটানোর ক্ষেত্রে, বা এখন হয়তো মানুষের প্রতি বিশ্বাসের জায়গাটা যেখানে এসছে, হয়তো কিছুটা হলেও, আমি জানি না ভবিষ্যতে এআই সেটা ফিল আপ করবে কিনা। তবে হ্যাঁ, এআই কিন্তু বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে প্রচন্ড প্রয়োজন। আচ্ছা, এআই আর্ট, সেই ক্ষেত্রে আমি বলবো রিসেন্টলি আমি দেখেছি আপনার এআই আর্ট, একটু এআই আর্টটা নিয়ে যদি আমাকে একটু আলোচনা। কিন্তু আপনার একটা কথা ধরে যদি একটা সেন্টেন্স বলি, আপনি যেটা বললেন একাকিত্ব কাটানো ভীষণ দরকার, বিশেষত বয়স্ক জেনারেশন। এবং আজকাল তো কলকাতা তথা বাংলার অনেক জায়গায় দেখা যাচ্ছে ছেলেমেয়েরা হয় শিক্ষা সূত্রে বা কর্মসূত্রে বাইরে যাচ্ছে, বয়স্ক বাবা মা রয়েছেন, দেখবার কেউ নেই। তো এক্ষেত্রে তাদের মেন প্রবলেমটা হচ্ছে লোনলিনেস, একাকিত্ব বোধটা, ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে যাচ্ছে। তখন যদি একটা এআই কোম্পানি, অনেক সময় টিভি স্ক্রিন থেকে তারা কথা বলে, উপরে এত আছে, মাসিমা আজকে দুধটা তো খেলেন না, বা আসুন গল্প করি, এই যে নিরন্তর এই যে কম্প্যানিয়নশিপ, এই একাকিত্ব কাটানোর জন্য একটা অসাধারণ উপায় এআই দিয়ে দিচ্ছে। এবং সেসব মনে রাখে, কালকে আপনি বলেছেন যে আপনার গরম দুধ ভাল লাগে না বা চিনি ছাড়া চা খাবেন, আজকে আপনাকে সেরকমই খেতে বলবে। একটা দারুণ ট্রেন্ড একটা শুরু হয়েছে, এবং এইটা বিশেষত বয়স্ক ব্যক্তিদের ভীষণ কাজে লাগে। হ্যাঁ, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যেরকম বাচ্চাদের হোমওয়ার্ক এসে আজকাল চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, এবং সেটা ধরার জন্য আবার আরেকটা এআই ইঞ্জিন তৈরি হচ্ছে, সেই রকম ক্রিয়েটিভ ক্ষেত্রে কি আর্ট, কি ভিডিও, কি সিনেমা, কি ফ্যাশন, কি মডেলিং, সবেতেই এআই ঢুকে যাচ্ছে। এবং এআই এইটা দেখে আমি তখন এআই যেটা বললাম নভেম্বর 22-তে পৃথিবীতে এলো চ্যাট জিপিটি, আমি জানুয়ারি 23-তে জাস্ট আসতে শুরু করলো ইন্ডিয়াতে। আমার প্রথম এআই আর্ট নিয়ে আমি করতে থাকলাম, এবং দেখলাম যে এই আমি বলি যাদের বয়স একটু কম, তারা তো আর্ট ফার্ট ইত্যাদি এআই ফেআই অনেকেই এমনিতেই জেনে যায়, যেরকম বলে যাচ্ছে বাচ্চারা জন্মেই ফেসবুক পড়ে, তেমনি ইয়াং জেনারেশন এআই নিয়ে সবই জানে। আমার একটা রাফ জেনারেলাইজেশন। কিন্তু অন্যদের কথা, যে বিশাল সংখ্যক মানুষ, আমি বলি 30-এর ঊর্ধ্বে যারা আছে, তারা কিন্তু বুঝতে পারছে না কি বিপ্লব হয়ে যাচ্ছে। কোনো একটা কেউ একটা বলেছেন, মো গোবার্ট বলে একজন আগে গুগলে ছিলেন, তিনি বলছেন আগে মুরস ল বলে একটা ছিল জানেন কম্পিউটারে, যে প্রতি 2 বছর কম্পিউটারের শক্তি দ্বিগুণ হচ্ছে। এখন বলছে এআই এর বুদ্ধি যদি আইকিউ দিয়ে মাপেন, প্রতি 6 মাসে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এত ভেবে দেখুন কিরকম দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলছি যে এত দ্রুত এআই চেঞ্জ হচ্ছে, এতভাবে মানুষকে জানতে হবে, বুঝতে হবে, এই জগতের সঙ্গে মিশে যেতে। আমি ঠিক করলাম যে দেয়ালে যদি টাঙিয়ে দেওয়া যায় এআইকে, তবেই যদি কিছু মানুষের চেতনা। এটা আমি আগে বলেছি, আমি আঁকতে খুব মানে আঁকা অ্যাপ্রিসিয়েট করতে খুব ভালোবাসি, যদিও পারি না। তো আমি এআই এর সাহায্যে আঁকা শুরু করলাম, আমি পরিচালনা করছি, আমি বলছি কি হবে, পুরো ভাবনাটা আমার। এবং তাই যতক্ষণ না হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, মিডজার্নি, ড্যালি, অ্যাডোবি, গ্রক ইত্যাদি নিয়ে, এবং বেশিরভাগই পেড নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে একটা জায়গায় যখন দাঁড়ালো, তখন সেটা আমি করলাম। এবং বেশ কয়েকটি এক্সিবিশন আমি করেছি, ইনক্লুডিং একাডেমি অফ ফাইন আর্টস, আইটিসি, সোনার ইত্যাদি জায়গায়, আগামী দিনেও করছি। তো এইটা দিয়ে মানুষকে বোঝানো, এবার যখন টাঙিয়ে দিচ্ছি এক্সিবিশনে, দর্শকরা বলছে এটা কি, এটা কি ছবি? না, এটা ছবি নয়, দেখো এখানে ইটি রয়েছে বা ইউএফও রয়েছে। আচ্ছা তাহলে এটা কি? এটা কি কম্পিউটার রেখেছে? তাহলে আপনি কি করেছেন? এটা কি আপনার আঁকা নাকি কারোর থেকে কপি করা? বিবিধ জিনিস। কিন্তু সেই কৌতূহল থেকেই তারা কিন্তু ঢুকে পড়ছে এআই আর্ট নিয়ে। এখন এআই আর্ট না,
সেই একটা আর্টের থেকে আস্তে 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 ভিডিও হয়ে যাচ্ছে। গুগলের VO3 এখন 5 সেকেন্ড 10 সেকেন্ডের এত চমৎকার ভিডিও করছে যে প্রফেশনাল ব্র্যান্ড ক্যাম্পেইনসরাও এত ভালো করতে পারে না, এবং অত্যন্ত স্বল্প মূল্যে যদি আপনি সেট, অ্যাক্টর, অডিও, সাউন্ড, এডিটিং সব যদি ধরেন, এবং ফুল লেন্থ ভিডিও তৈরি হতে চাচ্ছে। আপনি যেটা বলছেন, আমাদের বাংলাতেও অতি উত্তম বলে একটি ছবি এসেছিল, কিন্তু সেটা পুরো AI দিয়ে নয়, খানিকটা বলেছে VFX দিয়ে আগে সব মোশন টোশন সব কম্পিউটার গ্রাফিক্স করতো। বলছে ওয়ার্ল্ড ওয়াইড 50% VFX স্টুডিও বন্ধ হয়ে গেছে, কারণ সবাই তো AI দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো এটা তো শিখতে হবে। এবার কেউ একটু VFX এ কাজ করতো, সেই হয়তো ভাবছে যে আমি চালিয়ে দেবো সব ফালতু জিনিস। এবার AI দিয়ে একদম বাচ্চা নতুন নবীন ছেলে, সে তার থেকে ভালো প্রোডাকশন এবং অনেক কম দামে করতে শুরু করলো। তাহলে ওরটা বন্ধ হয়ে যাচ্ছে। কাজে কি আপনাকে কিন্তু এটা শিখে নিতে হবে। এটাই আমি আমার AI আর্টের মাধ্যমে সবার কাছে সিম্বলিক্যালি বলতে চাই। প্রতিটি স্ফিয়ারে, ইনফ্যাক্ট আমি এখন একটা ছোট্ট কনসাল্টিং কোম্পানি নিজের করেছি, আমি এবং আমার স্ত্রী, 2 ডাইরেক্টর, আর কেউ নেই। আমার নেগেটিভে চলে, কারণ বাড়ি ভাড়া দিতেই বেরিয়ে যায়। কিন্তু তার মিশনটা হচ্ছে কি করে AI কে জীবনের সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। আঁকার ক্ষেত্রে, স্টোরি লেখার ক্ষেত্রে, বই লেখার ক্ষেত্রে, ভিডিও করার ক্ষেত্রে, CV করার ক্ষেত্রে, জবের অ্যাপ্লিকেশন করতে, ইন্টারভিউ করতে, আর মেডিকেল এবং হেলথের তো এত অ্যাপ্লিকেশন বলে কাটবে। দাদার এই কথায় আমার মনে পড়লো যে বছর 3-4 আগে আমার বাড়িতে একটি যন্ত্র আনা হয়েছিল, অ্যালেক্সা বলে। আমি আমার বাবাকে দেখেছি বসে তার সাথে রীতিমতন কথোপকথন করতে, এবং বাবার পছন্দ মতো গান না হলে অ্যালেক্সাকে বকা দিতে, এই তুই এটা কেন চালাচ্ছিস, ওটা চালা। তো অবশ্যই একাকিত্ব কাটানোর জন্য আমার মনে হয় বাড়িতে আমাদের যারা সিনিয়র পার্সন বা আমাদের বয়স্ক যারা আছে, যারা এখানে থাকে, সত্যিই কিন্তু AI কম্প্যানিয়ন একটা অসাধারণ। কিন্তু অ্যালেক্সাতে আপনি আপনার বাবাকেও জিজ্ঞেস করবেন, আমার বাবা এখনো নেই, তিনি নেই, আই এম সরি, কিন্তু যাই হোক উনি বুঝতেন নিশ্চয়ই। আমিও ব্যবহার করেছি, অনেক কটা অ্যালেক্সা আমার কেনা আছে পুরনো, ভীষণ মজা লাগতো। কথা বলছি আর গান বাজাচ্ছে, সত্যিই তো। টাইম জিজ্ঞেস করছি, টাইম বলে দিচ্ছে, ভয়েস অ্যাক্টিভেটেড যাকে বলে। কিন্তু ওখানে কথায় কয়েকটা সিনট্যাক্সে বলতে হতো। এমনি আপনি অনেক রকম ভাবে আমরা বলতে পারি, এখন কটা বাজে, এই ঘড়ি কি বলছে, অনেক রকম ভাবে বলতে পারি, সে কিন্তু বুঝতে পারবেন। কিন্তু আজকালকার আপনার বেশি দূর চলবে, আপনার স্মার্ট মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপেল থাকলে সিরি, সে আপনার যা ইচ্ছে, যে ভাষায় যেভাবে ইচ্ছে বলুন, সে কিন্তু বুঝে যাচ্ছে। যাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আপনি যেভাবে কথা বলছি, ও হয়তো বসিয়ে দিলেও আমাদের সঙ্গে কথোপকথনে জুড়ে যেত। এইটা যে একটা অন্য একটা জগৎ, অন্য একটা দিগন্ত হয়ে যাচ্ছে, আর একটা অতিমানব হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে আমাদের সুবিধাজনকভাবে শিখে নিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমরা দাদার থেকে জানতে পারলাম যে শুধু আমাদের জীবনে, যে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনেও আমাদের কিন্তু প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির সাথে নিজেদেরও উন্নতি দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ কি, মানুষ কিন্তু উন্নতি, প্রগতিশীল, এবং প্রত্যেকটা উন্নতি হাতে হাত মিলিয়ে যদি করে, তাহলে শুধু নিউ টাউন কেন, সমস্তটাকেই কিন্তু, জীবনটাকেও নিউ টাউনের মতনই সুন্দর করে, নতুন করে রূপায়ণ করা যাবে। আজকে আমরা আমাদের এই কথোপকথন এখানেই শেষ করব। ধন্যবাদ দাদা আপনাকে অনেক, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং অবশ্যই আমরা এই কথাটা ফলো রাখবো, এবং আমরা চাইবো নিউজ পোর্ট বাংলার সকল দর্শক যেন দাদার এই কথাটা শোনেন, এবং ভবিষ্যতে ওনার কোথাও এই AI নিয়ে এক্সিবিশন হলে অবশ্যই আপনারা ভিজিট করুন, আমরা তো অবশ্যই যাব। ধন্যবাদ আপনাদের সকলকে। নিউজ পোর্ট বাংলার দর্শকদের এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।